224 দিন হতে চলল দেশে করোনা সংক্রমণের। 3.5 লাখ ছাড়িয়ে দিনকে দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, থেমে নেই মৃত্যুর মিছিল। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকা আর লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এই নিয়ে উদাসীনতা। ঘরে বাইরে এই ভাইরাস নিয়ে এখনও নানান জিজ্ঞাসা রয়েছে মানুষের মাঝে। তাই দর্শক, আমরা আছি আপনাদের পাশে করোনা সেল নিয়ে। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার। পরামর্শ পেতে ফোন করুন 982405 এই নাম্বারে। সাথে আছি আমি টুপা হাসান। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। আর আজ আমাদের সাথে আছেন বারডেম জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের আইসিইউ কেয়ার ও মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর দেবাশিস কুমার সাহা। ডক্টর দেবাশিস, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডক্টর দেবাশিস, আমি আলোচনা শুরু করতে চাই করোনা ভাইরাসের যে সংক্রমণ এক একজনের দেহে তা এক এক রকম এবং বিভিন্ন বিচিত্র এবং উপসর্গ আমরা দেখছি, এবং বিজ্ঞানীদের রীতিমতো বিস্মিত করছে এই করোনা ভাইরাস। আক্রান্ত কেউ কেউ খুব দ্রুত সেরে উঠছেন, আবার কেউ কেউ অনেক অসুস্থ হয়ে পড়ছেন গুরুতরভাবে। সেই জন্য আমরা একটু জানতে চাইছিলাম যে করোনা ভাইরাসে গুরুতর অসুস্থ হবার ঝুঁকি কাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে? ডক্টর দেবাশিস, শুনতে পাচ্ছেন আমাকে? আমি আবার আপনার কাছে প্রশ্নটি করছিলাম যে আমরা তো দেখছি যে এক একজনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ এক এক রকম দেখা যাচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ সুস্থ হয়েছে, আবার কেউ কেউ গুরুতর অসুস্থ হয়ে উঠছেন। তো জানতে চাইছিলাম, এই যে গুরুতর অসুস্থ হচ্ছেন যারা, এই গ্রুপে আসলে কারা পড়ছেন, কোন এইজের মানুষজন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন? ধন্যবাদ আপনাকে এই সুন্দর কোশ্চেনটি করার জন্য। হ্যাঁ, দেখা যাচ্ছে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে কিছু সংখ্যক রোগী একদম অ্যাসিম্পটোমেটিক মৃত্যু উপসর্গে ভুগছেন, কিন্তু 15% রোগী জটিল আকার ধারণ করছেন। সাধারণত দেখা যাচ্ছে যে যাদের বয়স বেশি, আগে থেকে নানা রকম কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, প্রেশার বেশি, কিডনি জটিলতা, হার্টের জটিলতা, ফুসফুসের নানা রকম জটিলতা হচ্ছেন, তাদের ক্ষেত্রে করোনা ভাইরাস সংক্রমণের পরে এই সংক্রমণটা অনেকটা জটিল আকার ধারণ করছে। ডক্টর দেবাশিস, এই যে আপনি বলছিলেন যে কিছু সংখ্যক মানুষ, তাদের মধ্যে কিন্তু 6% আমরা জানি 5 to 6% খুব গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হচ্ছেন। আইসিইউতে যারা ভর্তি হচ্ছেন তারা আসলে কি ধরনের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন? এই যে 15% রোগী যাদের জটিল আকার ধারণ করছে করোনা ভাইরাস সংক্রমণ হতে, এদেরকে হসপিটালাইজেশন করতে হচ্ছে, অক্সিজেন সাপ্লিমেন্টারি অক্সিজেনের দরকার হচ্ছে। এর আবার 5,000 রোগীদের জন্য আইসিইউ দরকার হচ্ছে, আইসিইউ সেবা। তো যাদের আইসিইউ সেবা দরকার হচ্ছে, দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এদের যে শ্বাসকষ্টটা আছে বা শরীরের অক্সিজেনের মাত্রা, যেটা আমরা হসপিটালে ওয়ার্ডে বা কেবিনে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, যাদের জন্য ভেন্টিলেটরি সাপোর্ট বা হাই ফ্লো নেজাল ক্যানুলার সাপোর্ট আপনারা জানেন, বা বাইপাস সাপোর্ট লাগবে, তাদের জন্য আইসিইউতে চিকিৎসা নিতে হবে। এছাড়াও অন্য কোনো অর্গান সিস্টেম যেমন কিডনি জনিত কারণ বা একেআই বা ফুসফুস জনিত কোনো কমপ্লিকেশন যেমন এআরটিএস বা অন্য যে কোনো অর্গান সিস্টেমের কোনো হঠাৎ বা এমার্জেন্সি সমস্যার জন্য করোনা রোগীকে আইসিইউতে ভর্তি হতে লাগতে পারে। তো যারা ভর্তি হচ্ছেন আইসিইউতে, তাদের সেরে উঠতে কতটা সময় লাগছে এবং সেটা আসলে কিসের উপরে ডিপেন্ড করছে যে কার কতখানি সময় লাগছে সেরে উঠতে? যারা আইসিইউতে ভর্তি হচ্ছেন তাদের সেরে ওঠাটা পুরোপুরি ইন্ডিভিজুয়ালাইজড, এক একটা রোগীর জন্য এক এক রকম। কোনো কোনো রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন, কিন্তু যাদের কোমরবিডিটি বেশি, মানে আমি আগেই বলেছি, যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক কিডনি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ মানে হার্টের জটিলতা বা ফুসফুসের জটিলতা আগে থেকেই আক্রান্ত ছিলেন, তাদের যদি করোনা ভাইরাস সংক্রমণ হয় এবং এটা যদি জটিল আকার ধারণ করে, যারা ভেন্টিলেটরি সাপোর্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সেরে ওঠার
সেরে উঠতে অনেক দেরি লাগছে, অনেক ক্ষেত্রে সেরে ওঠার মতো অবস্থায় থাকছেন না বা পেশেন্ট খারাপ হয়ে মারাও যাচ্ছেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন আগে থেকে জটিলতা অর্গান সিস্টেমে তেমন কোনো জটিলতা ছিল না, বা ইয়াং পেশেন্ট গুলা এদের ক্ষেত্রে আইসিইউ থেকে সেরে ওঠার হারটা ভালো এবং খুব এরা মোটামুটি খুব তাড়াতাড়ি আইসিইউ থেকে সেরে উঠছেন। তো একজন করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ডাক্তারের ফলো আপে থাকার আসলে তার কতটা প্রয়োজন আছে, এবং ভাইরাসটি আক্রমণ করে কোথাও ক্ষতি করেছে কিনা বা কোনো বিষয়ে চিকিৎসার পরবর্তীতে প্রয়োজন আছে কিনা, সেই বিষয়টি আসলে আমরা কিভাবে বুঝতে পারবো সেই রোগীর ক্ষেত্রে? এটি খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমি বলবো যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আজকে আমাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণের 8 মাস অতিক্রম করছি। তো দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক রোগী আগে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠছেন, কিন্তু তার শরীরে কিছু উপসর্গ এখনো বহন করে যাচ্ছেন, যেমন অত্যাধিক দুর্বলতা, শুকনা কাশি অথবা শ্বাসকষ্ট থাকছে না, কিন্তু একটু এক্সারসাইজ বা একটু এক্সারশন বা একটু সিঁড়ি মতো উঠলেন, তাতেই তার শ্বাসকষ্ট শুরু হলো। এই সিমটম গুলা বা কিছু জ্বর এগুলো থাকছে। এই সিমটম গুলোকে একসঙ্গে আমরা বলি লং কোভিড সিন্ড্রোম। তো উল্লেখযোগ্য সংখ্যক রোগীদের এই লং কোভিড সিন্ড্রোমে ভুগছেন, এবং এই জন্য আমরা সবসময় রোগীদেরকে সাজেস্ট করি আপনারা কোভিড সুস্থ হওয়ার পরে অবশ্যই নিয়মিত ফলো আপে থাকবেন, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলবেন, এবং এই জিনিসগুলোকে অ্যাড্রেস করেই আমাদের দেশে লং পোস্ট কোভিড ক্লিনিক চালু হয়েছে সরকারি এবং বেসরকারি হসপিটালে। যেমন আমি বলছি, আমি যেখানে কাজ করি বার্ডেম হসপিটাল চালু হয়েছে বেসরকারি ভাবে, এবং সরকারি ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটি এবং ঢাকা মেডিকেল কলেজেও এই পোস্ট কোভিড ক্লিনিক চালু হয়েছে, যে যারা কোভিড থেকে সেরে উঠছেন তাদেরকে সেবা দেওয়ার জন্য, তাদের সমস্যাগুলো আইডেন্টিফাই এবং তাদের সমস্যাগুলো সলভ করার জন্য। ডক্টর দেবাশিস কুমার সাহা, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের করোনা সেলে। এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা সেরে উঠছেন তাদের অনেকেরই অভিযোগ আছে যে গায়ে ব্যথা হচ্ছে বা ভীষণভাবে দুর্বল অনুভব করছেন। এই শেষ হয়ে যাওয়ার পরেও শরীরে কিছু পরিমাণে একটা ইনফ্লামেটরি প্রসেসটা রান করছে বা চলছে, যার জন্যই এই দীর্ঘমেয়াদী এই শারীরিক সমস্যাগুলোতে মানুষ আক্রান্ত হচ্ছে। এটার জন্য শারীরিক সমস্যার জন্য যেমন দুর্বলতার জন্য পুষ্টিকর খাবার খাওয়া, ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করা, এগুলো যেমন আছে, তেমনি মানসিক সমস্যার জন্য কাউন্সিলিং বা মানসিকভাবে উৎফুল্ল রাখা, গান শোনা, ছবি আঁকা, ভালো মানসিক উৎফুল্ল থাকা যায় এরকম কাজে নিজেদেরকে ইনভেস্ট করে রাখা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর কতদিনের মধ্যে এই সমস্যাগুলো কতদিন থাকতে পারে এই বিষয়ে আসলে সুনির্দিষ্ট কোনো যেটা আমাদের কাছে নাই, যেহেতু এটা একটা নভেল ভাইরাস, সম্পূর্ণ নতুন। বিশ্বব্যাপী এই ভাইরাসটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তো এটা দেখা যাচ্ছে যে কোনো ভাইরাস ভিতরে এগুলো হতে পারে, কিন্তু করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা আছে। তবে এগুলো প্রত্যেকটা মানুষের জন্য আলাদা, ইন্ডিভিজুয়ালাইজ। কিছু মানুষের জন্য সিমটম গুলা 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ বা 8 সপ্তাহের মধ্যে সেরে যেতে পারে, আবার কখনো এটা আরো দীর্ঘমেয়াদী হতে পারে, 6 মাস 1 বছর লেগে যেতে পারে। এটা সম্পূর্ণই ইন্ডিভিজুয়ালাইজ কন্ডিশন। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে আমরা তো জানি 80% হচ্ছে মাইল্ড করোনায় সংক্রমণে ভুগে থাকেন এবং 20% তাদের মধ্যে মডারেটলি ভুগে থাকেন, এবং তারা হয়তো বাসাতেই চিকিৎসা নিচ্ছেন বা বাসাতেই সেরে উঠছেন। তাদের ক্ষেত্রে আসলে সেই সব অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা মনিটর করতে আমরা কি বিষয় খেয়াল রাখবো এবং কতক্ষণ পরপর আসলে এই জিনিসগুলো মনিটর করা উচিত, যেরকম অক্সিজেন স্যাচুরেশন লেভেল বা সেই অসুস্থ ব্যক্তির পালস বা প্রেশার, এগুলো আসলে কতক্ষণ পরপর মনিটর করা উচিত? একদম ঠিক কথাই আপনি বলেছেন যে 80% ক্ষেত্রে বেশিরভাগ করোনা রোগীদেরই মৃদ উপসর্গ বা মাথায় ধরের উপসর্গ থাকে, তাদের শরীরে অক্সিজেন সাপ্লিমেন্টারি অক্সিজেনের আর দরকার হয় না। সেক্ষেত্রে বাসায় টেলিমেডিসিনের মাধ্যমে বা পরিচিত কোনো চিকিৎসককে দেখিয়ে যথাযথ ওষুধ গ্রহণ করলেই রোগীর সম্পূর্ণ সুস্থতা সম্ভব। কিন্তু যখন আপনার করোনা
সংক্রমিত হবেন বা কোনো রোগী যখন করোনা সংক্রমিত হবে তখন তাকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। নিয়মিত জ্বর এবং হার্ট রেট এবং শরীরের অক্সিজেনের মাত্রা, যেটাকে আমরা বলি SpO2, এটা মনিটর করতে হবে। SpO2 মনিটর করার জন্য, জ্বরের জন্য যেমন থার্মোমিটার রয়েছে, SpO2 মনিটর করার জন্য বাজারে পালস অক্সিমিটার পাওয়া যায়। এই পালস অক্সিমিটার হাতের আঙুলে লাগালেই আমরা হার্ট রেট এবং শরীরে অক্সিজেনের পরিমাণ বের করতে পারি। এই অক্সিজেনের পরিমাণ 94% যদি থাকে তাহলে আমরা বলি যে রোগীদেরকে হসপিটালে আসার দরকার নেই, তারা বাসা থেকেই সম্পূর্ণ মেডিসিন গ্রহণ করলেই সম্পূর্ণ সুস্থতা সম্ভব। কিন্তু যদি অক্সিজেনের পরিমাণ SpO2 94 এর নিচে হয় তাহলে সেসব রোগীদেরকে সাপ্লিমেন্টারি অক্সিজেনের দরকার হয়। সেক্ষেত্রে তাদেরকে হসপিটালাইজ করাই ভালো এবং আর্লি হসপিটালাইজেশন করলে, আর্লি মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন করলে তাদের ক্ষেত্রে সুস্থতা আরো বেশি এবং আর্থার জটিল হওয়ার সম্ভাবনাটাও কম হবে এবং আইসিইউ ডিমান্ড বা আদার্স যে লাইফ সাপোর্ট বা অর্গান সাপোর্টের ডিমান্ডও কম থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর দেবাশিস কুমার সাহা, আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন। দর্শক, আর এই ছিল করোনা সেলে আজকের আয়োজনে। আগামীকাল দেখাবে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।